জ্বলে উঠল নাকফুলের সাথে কুয়াশার হলুদাভ বর্ণের বদনখানি। শিশির পুরো মুখে অবলোকন করলো, মুগ্ধ হলো, বলল, তুই সত্যি আমার কাছে অপসরা। কুয়াশা লজ্জা পেল, মিষ্টি হাসলো। শিশির বলল, অপূর্ব লাগছে আমার আহ্লাদি বউকে। বলেই নাকি পরিহিত নাকফুলটার উপর চুমু দিল। কুয়াশা আপ্লুত হয়ে গলা জড়িয়ে ধরল শিশিরের সামনে থেকে, ডান গালে চুমু দিয়ে বলল, ধন্যবাদ মিস্টার শিশির মালিথা। শিশির হাসলো, উত্তর করল, ওয়েলকাম মিসেস শিশির কুয়াশা মালিথা। অমায়িক হাসলো কুয়াশা। তার শিহরণ হয় যখন এই নামে ডাকে যে কেউ। শিশিরের সাথে জুড়িয়ে শিশির কুয়াশা, হায় কি সুন্দর লাগে শুনতে। গলা জড়িয়ে রেখেই বলল, দেনমোহরের টাকা থেকে কিছু টাকা তুলে দিও তো। কি করবি? আমার স্বামীর জন্য কিছু কিনবো, জানো তো তারও আজ জন্মদিন। সে সব সময় বলে তার লেজ ধরে দুনিয়ায় এসেছি, কিন্তু আফসোস জীবনেও তার লেজটা খুঁজে পেলাম না। আচ্ছা কোথায় লুকিয়ে রাখো বলো তো। শিশির ভ্রু মরু কুচকে তাকিয়ে আছে কুয়াশার দিকে। কি বলে এই মেয়ে? সে তো কথার কথা বলে, আর এই গোবর ঠাসাটা কি সত্যি খুঁজে বেড়ায়? কত বড় ফাজিল ভাবা যায়। বলল, এই ফাজিল, আমি তো কথার কথা বলি। কুয়াশা শরীর দুলিয়ে হেসে ফেলল। হাসতে হাসতে শিশিরের কাঁধের উপর কপাল ঠেকিয়ে দিল। গলা সে এখনো জড়িয়ে ধরে আছে। শিশির তার পাজি বউয়ের কারবারে মুচকি হাসলো। এই মেয়েটা তাকে হাসায়, শুধু বলল, লাগবে না গিফট। রাতে যে গিফট দিয়েছিস এতেই খুশি আমি। আজীবন এভাবেই সঙ্গী হয়ে রয়ে যাস। কুয়াশা মুখ তুলে তাকালো। শিশির মুচকি হাসলো। আবারও কোলের উপর উঠে বসলো সে। শিশির কম্বল তুলে ঢেকে নিল দুজনকে। সকাল 8টার দিকে কুয়াশা আজ একটু অন্যরকম ভাবে তৈরি হলো। শাড়ি পরলো আজ প্রথম বিয়ের পর বাড়িতে। সে কালো ব্লাউজের সাথে পুরো কালো একটা সুতির শাড়ি পরলো। এটা ইয়াসমিন দিয়েছিল, সে নিজের জন্য কিনতে গিয়ে এনেছিল। শাড়ির সাথে জাকিয়ার দেওয়া সে মোটা বালা জোড়া পরলো। হাতে সবসময় চিকন বালা থাকে, সেটা আজ খুলে রাখলো। গলায় সোনার চেন পরলো, ছোট্ট সেই দুল জোড়া পড়ল। চুলটা এখনো ভেজা হালকা, তবুও হাত খোপা করে ফেল। চোখে হালকা কাজল দিল, ব্যাস আর কিচ্ছু না। এতেই যেন চোখ ঝলসে যাবে, যাকে বলে সিম্পলের মাঝে গর্জিয়াস। কালো শাড়ির সাথে সোনার চকচকা গহনাগুলো হলুদাব শরীরের সাথে জলজল করতে লাগলো। পেছনে শিশির শুয়ে ফোন টিপছে, মিররে দেখলো তা। শিশির টুংটাং শব্দ পাচ্ছে কখন থেকে, কিন্তু ফোনে ব্যস্ত। কি মনে করে তাকালো কুয়াশার দিকে আর চমকে উঠল। এই শাড়ি কখন পরলো? কুয়াশা দরজা খুলে বেরিয়ে যেতে নিল, ডাকলো। এই, কুয়াশা পেছন ঘুরলো, আরো অবাক হলো। এ তো আসমানের পরী সেজেছে, ডাকলো। এদিকে আয়। কুয়াশা এগিয়ে গেল। শিশির অনেকটা সময় ধরে অবলোকন করলো একে একে। ঘোর লাগলো, নেশা জাগলো, নিজেকে সামলালো, বলল, এত সেজেছিস কেন? ইচ্ছে হলো তাই। কুয়াশা ভ্রু কুচকে বিরক্ত ঝরা স্বরে উত্তর করলো। শিশির উঠে বসে পড়ল। হাত ধরে টেনে বসা অবস্থায় কোমর জড়িয়ে ধরলো দুই হাতে। মাথা তুলে কুয়াশার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার তো এখন তোর সাজ নষ্ট করতে ইচ্ছে করছে। কুয়াশা কথার মর্মার্থ বুঝে দিল চাপ্প শিশিরের বাহুতে। এরপর দুই হাতে চুল ধরে টেনে মাথা সমেত ঘুরিয়ে দিল। তৎক্ষণাৎ ছিটকে সরে এসে বলল, অসভ্য বুনল। বলেই ধেই ধেই করে ধূপধাপ পা ফেলে স্থান ত্যাগ করলো। শিশির হেসে দিল। আজ বড্ড সুখ সুখ লাগছে। অন্তরে নানান রঙের প্রজাপতিরা উঠছে, নিজেকে সুখী মনে হচ্ছে। সেই সুখের দীর্ঘ একটা শ্বাস ফেলল। জীবনের রং এভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ুক। মালিথা ভিলার সকলে ঘুম থেকে উঠে গেছে। শীতের দিন, তবুও আজ একটু জলদি উঠেছে। বাড়িতে মিলাদের আয়োজন করা হয়েছে, সেসবেরই তোড়জোড় চলছে। রান্নাবান্নার কাজ সহ প্যান্ডেল করা হচ্ছে বাহিরে। পাড়া প্রতিবেশী সহ আত্মীয় স্বজনরা আসবে। মসজিদের জামাতে লোকও ডাকা হবে, এছাড়া কিছু এতিমদেরও ডাকা হবে। অনেক সংখ্যক লোক হবে বিধায় প্যান্ডেলের আয়োজন। বসার ঘরে ছোটরা সকলে বসে আছে, নেই শুধু বৃষ্টি। এক শীতের মাঝে সে বাহিরে আসে না। কুয়াশা নামতে নামতে দেখলো রিজভিরা গল্প করছে, সাথে চা কফি নাস্তা। কুয়াশাকে নামতে দেখে সকলেই মুগ্ধ হয়ে গেল। কালো শাড়িতে মেয়েটাকে তো অপূর্ব লাগছে, সাথে নাকে হীরার নাকফুল দূর থেকে জলজল করছে, আর সাজাতে অপূর্ব লাগছে। শশী তা দেখে দৌড়ে কুয়াশাকে জড়িয়ে ধরলো, বলল, শুভ জন্মদিন বুবু, তোমাকে কি অপূর্ব লাগছে বলার মতো না। কুয়াশা অমায়িক হাসলো। সেও সৌজন্যে জড়িয়ে ধরে ধন্যবাদ দিল। হিম এসে বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। একে একে রিজভি, স্মৃতি, ঈশা, মিহির সহ সবাই জানালো উপস্থিত। নিহার গিফট দিয়ে শুভেচ্ছা জানালো। তুষার, তুহিন শুভেচ্ছা জানালো। ইয়াসমিন জানিয়ে বৃষ্টিকে আনতে গেল। কুয়াশা সকলকে হাসি মুখে ধন্যবাদ জানিয়ে বসলো। কিছুক্ষণ পর জাকিয়া এলেন, বাটিতে পায়েস নিয়ে। 1 চামচ মুখে তুলে দিয়ে বললেন, শুভ জন্মদিন মা। আমার বৌমাটা কি দারুণ লাগছে শাড়িতে সেজে। নাকফুল আমার ছেলের পক্ষ থেকে গিফট বুঝি। হ্যাঁ, ওটাকেই সব শুভেচ্ছা জানাও। আর আমি তো বানের জলে ভেসে এসেছি। ওকে নিয়ে তোমাদের সবার আধিক্যতা আর গেল না।
কোনো ভালোবাসা নেই আমার এই বাড়িতে। শিশির নেমে আসতে আসতে কথাগুলো বলল। কুয়াশা জাকিয়ার কথার উত্তর করতে গিয়েও থেমে ঘুরে শিশিরের কথাগুলো শুনছিল। শিশির এক পলক দেখেও পাত্তা দিল না। সে গিয়ে রিজভির পাশে জায়গা ছিল, সেখানে বসে পড়ল। কুয়াশা বলল, হ্যাঁ, সে তো তোমারও যায়নি আমাকে নিয়ে হিংসা করা। হিংসুটে বুনো হলো একটা। কিরমির করতে করতে বলে মুখ ঝামটালো। শিশির কিছু বলতে যাবে নিহার ধমকে থামালো, বলল, আরে থাম তো, তোদের এই জন্মদিন নিয়ে পেঁচাল জীবনও যাবে না। এবার একটু থাম, এবারও করতে হবে। হ্যাঁ, করতে হবে, কোনো ছাড়াছাড়ি নেই। আমাদের ঝগড়ার পরম্পরা ধরে রাখতে হবে। শিশির কুয়াশা একসাথে বলে উঠল। এদিকে সকলে মাথা চাপড়ে বসে রইল। মানে ঝগড়ারও পরম্পরা ধরে রাখতে হবে? ওটারও কি বংশটংশ আছে নাকি? এ দুটোর কথা শুনে তো তাই মনে হচ্ছে। কুয়াশা মুখ বাঁকালো জোড়া কথা বলতে দেখে। শিশিরও পাত্তা দিল না। সে কফি ঢেলে নিয়ে খাওয়া ধরল। শশী শিশিরকে পেছন থেকে গিয়ে কাঁধের উপর হাত দিয়ে গলা জড়িয়ে ধরে বলল, শুভ জন্মদিন ভাইয়া। শিশির হাসলো অমায়িক। ঘুরে শশী মুখের উপর হাত রেখে ধন্যবাদ জানালো। একে একে হিমসহ সকলেই শিশিরকে শুভেচ্ছা জানালো। জাকিয়া উঠে ছেলের মুখে পায়েস তুলে দিয়ে বললেন, আমার ছেলে বানের চলে আসেনি, সে আমার মূল্যবান কোহিনূর। ভাগ্যিস আজকের দিনে সেই কোহিনূরকে আমি কোল জুড়ে পেয়েছিলাম। শিশির মুখ খুলে অমায়িক হাসলো। মাকে পাশে বসালো, কাঁধ জড়িয়ে ধরে বলল, ভাগ্যিস সেই কোহিনুরের হয়েই মালিকের পেটে এসেছিল, নয়তো হীরার মতো মা আমি কোথায় পেতাম। জাকিয়া হেসে দিলেন। মুচকি হাসলো শিশির। সকলেই হাসলো। শিশির মাকে জড়িয়ে ধরলো। আজমিরা আম্বিয়া এলেন। জাকিয়ার থেকে বাটি নিয়ে শিশিরের মুখে তুলে তুলে দিয়ে শুভেচ্ছা জানালো। এদিকে তা দেখে কুয়াশা ফুলে ঢোল হলো, ঢং করে বলল, কেউ আমাকে ভালোবাসে না, আমি কারো না। বলেই উঠে হাঁটা ধরল উপরে বড় চাচুর ঘরের উদ্দেশ্যে। সে এখন বড় চাচুর কাছে নালিশ জানাবে, তার আদর খাবে একাই। আজমিরা আম্বিয়া আহাম্মকের মতো তাকিয়ে রইলেন। আম্বিয়া বললেন, যাক বাবা, ওর কাছে তো যেতেই পারলাম না, আগেই আল্লাদের অভিমান হয়ে গেল। সকলেই হেসে দিল। শিশির কফি খেতে খেতে মুচকি হাসলো। তার আহ্লাদি বউটা সত্যিই আহ্লাদ করে। তিনজা চলে গেলেন রান্নাঘরে। বৃষ্টিকে নিয়ে এলো ইয়াসমিন। মিহির আর ঈশা পাশাপাশি বসে আছে। এদের সম্পর্কের কথা অনেকেই জানে না, শুধু জানে এরা বন্ধু হিসেবে ক্লোজ। অবশ্য স্মৃতি, কুয়াশা, শিশির, রিজভি জানে। নিহার, শশী, ইয়াসমিন, বৃষ্টি এরা জানে না। ঈশা কুয়াশাকে মানা করে রেখেছে, জানিয়েছে আরো 2-1 বছর পর জানাবে। বৃষ্টিকে নামাতে শশী গিয়ে সাহায্য করলো। অত বড় পেট নিয়ে অতগুলো সিঁড়ি ভেঙে নামতে একটু বেশি কষ্ট হয়। বসলো এসে, সকলের সাথে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পরে কুয়াশা নেমে এলো। এসে ধুপধাপ করে বৃষ্টির পাশে বসলো। শিশির দেখে বলল, এই বেয়াদব, অমন ধাপধুপ করে হাঁটছিস কেন? আহ্লাদ বেশি বেড়ে গেল? এই বুনল, থামো তো। বলেই বৃষ্টির সাথে কথা বলতে লাগলো, ভালো মন্দ জিজ্ঞাসা করলো। এদিকে ওরা গল্প করছে আর শশী রান্নাঘরে গেছিল কি যেন করতে। এসে বসে থাকা নিহারের 2 গালে ঠান্ডা বরফওয়ালা হাত চেপে ধরে বলল, এই দেখেন দেখেন আমার হাত কত গরম। নিহার ঠান্ডার প্রকোপে চেঁচিয়ে উঠল, বলল, ইয়া, এ কি অবস্থা তোমার হাতের? এত ঠান্ডা কেন? আবার বলছো কত গরম? ফাজিল ইস্টাপাকা মেয়ে একটা। শশী খিলখিল করে হেসে দিল নিহারকে ঠান্ডার প্রকোপে তিরিং বিরিং করে নাচতে দেখে। শিশির হেসে বলল, শশী, 1 মগ টাঙ্কির পানি নিবি, সাথে আইস কিউব মেশাবি কয়েকটা, মিশিয়ে এনে ঢেলে দে তো, যা, পারমিশন দিলাম। শিশিরের কথা শুনে সকলে হাসলো। শশী হেসে আনন্দে আটখানা হয়ে গদগদ হয়ে বলল, এই ভাইয়া, এইটা তো ভেবে দেখিনি, সেই বুদ্ধি দিলে তো এখনই যাচ্ছি। নিহার হতবাক হয়ে গেল। শশীর হাত পেরে ধরলো তড়িঘড়ি করে। মানে কি, এই ফাজিল ভাই বোন দুটো তার পেছনে পড়লো কেন? তাকে নাকানি চুবানি খাওয়াতে লাগলো। নিহার রেগে মেগে চেতে উঠে বলল, এই বিয়াদব, তোর পারমিশন কেন শুনবে আমার বউ? খবরদার, যদি আজে বাজে পোকা ঢুকিয়েছিস তো। বলে শশীকে ধমকে বলল, বসো এখানে চুপচাপ। বাহ, ভয়ে ভাই আমার বউয়ের সব সুর তুলেছে। শিশিরের কথা নিহার ভেবাচাকা খেয়ে গেল। আর সকলে হেসে ফেলল। নিহারও এবার শিশিরকে জব্দ করতে বলল। এই কুসু, যেই না শুনলো কুয়াশাকে ডাকছে, নিহার অমনি শিশির তড়িঘড়ি করে বলল, এই, তুই আমার বউকে ডাকছিস কেন? খবরদার, তোর এই পাজিরা চাকার মার্কা বুদ্ধি আমার বউয়ের মাথায় ঢোকাবি না। ল্যাও ঠালা। এরা একে অপরের বউ নিয়ে ঝগড়া শুরু করলো। সকলে বিনে পয়সায় লাইভ বিনোদন নিতে থাকলো। কুয়াশা ভ্রু কুচকালো, বলল, তোমার বউকে আমার ভাইকে তুমি একা পেয়ে নাকানি চুবানি খাওয়াবে, আমি চুপ করে দেখবো? নিহার এবার দাম্ভিকতার হাসি দিল। শিশির চোখ গরম করে কিরমির করতে লাগলো। নিহার মেরুদণ্ড সোজা করলো, কলার ঝাঁকানোর মতো করে বলল,
শোন কুসুম, রাতে যখন ঘুমাতে যাবে তখন 1 বালতি পানি নিবি, আর সাথে আইস কিউ নিবি, নিয়ে পুরোটা ঢেলে দিবি। তখন বুঝবে কত ধানে কত চাল, অন্যের বইয়ের কানে কুমন্ত্রণা দেওয়ার কত ঝাল। কুয়াশা তো শুনে সেই খুশি হলো। এই বুনোলটাকে নাকানি চুবানি খাওয়াতে পারলেই তার আনন্দ। সে কিছু বলতে যাবে, শিশির বলল, ভুলে এসব ভাবিস না, আমি তুলে নিয়ে গিয়ে একদম বালতির মধ্যে চুবিয়ে আসবো, এরপর ফ্রিজিং করব। কুয়াশা ফুঁসে উঠল। নিহার বলল, আর আমি কি হারিয়ে যাব? শিশির সে কথার পাত্তা দিল না। শশী চোখ ছোট ছোট করে এগিয়ে গিয়ে বসল। নিহার ঠোঁট কামড়ে দুষ্টু হাসল। সকলে হেসে কুটি কুটি হচ্ছে। আরো কিছুক্ষণ আড্ডা, হাসি, মজা চালিয়ে গেল। অনেকদিন পর সকলে একসাথে হয়েছে। মালিতা ভিলায় এমন মজা, হাসি, ঠাট্টা না থাকলে মানায়? একটুও মানায় না। মালিতা ভিলা মানে একরাশ আনন্দ, হাসি, ঠাট্টা, খুশি, সর্বোপরি একরাশ প্রশান্তি। একটু পর ভালোভাবে রোদ উঠলে শিশির সহ নিহার, হিম, রিজভি, মিহির বাহিরে হালচাল দেখতে চলে গেল। থাকলো শুধু মেয়েরা। ওদের আপাতত কাজ নেই। আড্ডা দিতে লাগলো। শশী প্রশ্ন করল, বললে না তো বাবু, এই নাকফুল ভাইয়া দিয়েছে গিফট? হ্যাঁ, তোর ভাইয়াই দিল জন্মদিন উপলক্ষে। আরে বাহ, কি উন্নতি তোদের! জন্মদিন যারা মানতো না, এবার আবার গিফট দেয়া নেওয়া হচ্ছে। ইয়াসমিনের কথায় কুয়াশা ভরকে গেল, লজ্জা পেল, মাথা নিচু করে নিল। বৃষ্টিরা হাসলো। স্মৃতি বলল, অসাধারণ মানিয়েছে ওটাতে তোকে। প্রশংসা পেয়ে আরেকটু লজ্জা পেল। উত্তরে শুধু হাসলো। বৃষ্টি বলল, থাক, আর লজ্জা পেতে হবে না। তোমরা যে লুকোচুরি থেকে সংসারে মন দিয়েছো, এতে সকলেই স্বস্তি, আনন্দ। ইয়াসমিন টিপ্পনি কেটে বলল, আজ তুই একটু বেশি গ্লো করছিস, ব্যাপার কি বলতো? আবার একটু বেশি স্পেশাল লাগছে, কাহিনী কি? কুয়াশা ভরকে গেল। থতমত খেয়ে বলল, আজ আমার জন্মদিন, সাথে প্রথম স্বামীর থেকে গিফট আর উইশ পেয়েছি। আর সেই গিফট আমার নাকে শোভা পাচ্ছে, তো গ্লো করবো না? স্পেশাল তো লাগারই কথা। এসব কিছু তোমাদের দেবরের কামাল, বুঝেছো? ও আচ্ছা, তোমাদের দেবরকা কামাল। বৃষ্টি ইয়াসমিন একসাথে কথাটা সুর ধরে বলে উঠল। কুয়াশা আবারও ভরকালো, তবে বুদ্ধির সাথে উত্তর দিতে পেরে সেও চুপ থাকলো। স্মৃতি ঠোঁট টিপে হাসলো। কুয়াশা আর কিছু বলল না। এরা ডেঞ্জারাস পাবলিক, এদের সাথে বেশি কথা বলা যাবে না। লাগামহীন পাবলিক এক্কেবারে। এরপর টুকটাক গল্প করলো। সকাল 10টার দিকে জাকির মালিথাকে নিচে নামিয়ে আনা হলো। সকালের খাবার সকলে নিচে খেলেও জাকির মালিথাকে উপরে খাওয়ানো হয়েছে। জাকিয়া জাকির মালিথাকে নিয়ে বাহিরে রোদের উপর গেলেন। সেখানে গিয়ে গরম তেল মালিশ করতে লাগলেন হাতে, পায়ে, শরীরে। ম্যাসেজ সহ হাত পায়ের ব্যায়াম করাতে লাগলেন। কুয়াশা বাহিরে এসে তা দেখে শাশুড়িকে বলল, আম্মু, আমি করবো, দাও। থাক, তোকে আর করতে হবে না, আমি করে নেবো। আম্মু, চাচুর দায়িত্ব একা তোমার না, আমাদের সকলের। তুমি ভেতরে যাও, আজ থেকে ব্যস্ততা না থাকলে এই কাজ আমার। জাকিয়া হাসলেন। জাকির মালিতা হেসে কাছে ডাকলেন। ভালো হাতটা মাথায় রেখে বললেন, স্বামীর কথায় মুচকি হাসলেন। জাকিয়া বললেন, হ্যাঁ, আমার ছেলের বউ পাকা গিন্নি হয়েছে। আজ তার 19তম জন্মদিন। একা হাতে আমার ছেলেকে সুস্থ করছে, দেখভাল করছে। আমি তো আমার ছেলের দেখভাল করতে পারি না। কুয়াশা একটু লজ্জা বোধ করলো এভাবে বলাতে। আসলে এমন সব কথা শুনে সে অভ্যস্ত না। জাকির মালিতা দীর্ঘ শ্বাস ফেললেন। একটা ঝড়ে সব ওলটপালট করলেও উড়িয়ে নিয়ে যায়নি একেবারে। ওসব কথা রেখে বললেন, জাকিয়া, আমার মাটাকে কিন্তু সত্যি গিন্নি লাগছে। শাড়িতে কি সুন্দর মানিয়েছে দেখো। মেয়েটা আমার এত বড় কবে হলো? দেখতে দেখতে 18 বছর পূর্ণ হয়ে গেল। সেই দিনও কোলে করে নিয়ে ঘুরলাম মনে হচ্ছে। কুয়াশা লজ্জা পেয়ে গেল আবারও। শাড়ি পরেও বিপদে পড়ে গেল। সত্যি কি এতটাই সুন্দর লাগছে তাকে? জাকিয়া বললেন, হ্যাঁ, অপূর্ব লাগছে। কখনো পরে না, আজ পরেছে, এই জন্য আরো সুন্দর লাগছে। তেল মালিশ করতে করতে উত্তর করলেন। কুয়াশা শাড়ির আঁচল কোমরে গুজে বাটি থেকে তেল নিয়ে চাচ্চুর পায়ের কাছে বসে পড়ল। মালিশ সহ পায়ের ব্যায়াম করতে লাগলো। জাকিয়া কিছু আর বললেন না। জাকির মালিতা অমায়িক হাসলেন। এই দৃশ্য দূর থেকে শিশির দেখল। সে দেখে প্রশান্তিময় একটা শ্বাস টানল, সাথে হাসি। কি সুন্দর একটা দৃশ্য। বাড়ির সকলকে ছায়া দেয়া মানুষটা সবার মাঝে, এতেই সকলের আনন্দ, প্রশান্তি। দুপুরে নামাজ পর হুজুর ডাকা হলো। সকল আত্মীয়রা এসেছে। জিনিয়ারা সহ বৃষ্টির বাবা মা, জাকিয়ার ভাইরা সকলে এসেছে। আম্বিয়ার বোন আর বোন জামা এসেছে, অনিরা আসেনি। তারা এই বাড়িতে আর আসতে চায় না।
অয়নও সেদিন শিশির কুয়াশার থেকে অমন কথা পেয়ে আর কথা তো বলেই না, আসতেও চায় না। যতই হোক সেটা পুরোটাই অপমান ছিল। সে তো আর জেনেছিল না যে শিশির কুয়াশার বিয়ে হয়েছে। সেদিনের করা ব্যবহারটা একটু বেশি হয়ে গেছে। যদিও গায়ে পড়া টাইপ ছিল বলে শিশির কুয়াশা কেউই পছন্দ করতো না, কিন্তু এখন সেদিনের করা কাজটাতে নিজেরা ভুল বুঝতে পেরে লজ্জিত বোধ করে। আর দুজনে যখন ওদের না আসা নিয়ে শুনলো তখন বুঝলো বিষয়টা। ভাবলো এটা নিয়ে সময় করে কথা বলে নিতে হবে। দুপুর 3টার সময় সকল মেহমানদের খাওয়া দাওয়া হলো। মিলাদ পড়ানো হয়ে গেছে। আত্মীয়রা জাকির মালিথাকে দেখে দোয়া করে ভালো মন্দ কথা বলল। কিছুক্ষণ থেকে সন্ধ্যার আগে অনেকেই চলে গেল। স্মৃতি রিজভিরাও চলে গেছে। শশীরা আজ থাকবে, আগামীকাল যাবে। মিহির থাকছে বলে ঈশা রয়ে গেল। রাত 10টার দিকে কুয়াশা ঘরে এলো। শীতের রাত 10টা মানেই অতিরিক্ত বেশিক্ষণ জেগে থাকা দায়। এখন তার অধিকাংশ জিনিসই শিশিরের ঘরে থাকে। শুধু পড়াশোনাটা সে নিজের ঘরে করে। বইপত্র সব সেখানে। এসে দেখলো শিশির কম্বলের নিচে বসে কি যেন লিখছে, হয়তো কিছু নোট করছে। কথা না বলে নিজের প্রয়োজনীয় কাজ সেরে এসে বিছানায় বসলো। জিজ্ঞাসা করলো, পড়বে এখনো? শিশির প্রশ্ন পেয়ে মুখ তুলে চাইলো, আবার নিজের কাজে মন দিয়ে বলল, না, আজ আর বেশি ভালো লাগছে না, ক্লান্ত লাগছে। সারাদিন কাজে ব্যস্ত ছিলাম। শুভ, এই নোটটুকু করে তুই শুয়ে পড়। কুয়াশা কথা বাড়ালো না, পাশে শুয়ে পড়ল। শিশির কিছুক্ষণ পর সব রেখে নিজের প্রয়োজনীয় কাজ করে এসে লাইট অফ করে শুয়ে পড়ল। কুয়াশাকে বলল, এদিকে সরে আয়। জেগেই ছিল সে। কথা অনুযায়ী এগিয়ে গেল। এগিয়ে যেতে শিশির কাছে টেনে নিয়ে বলল, কিছু কথা বলবো, পুরোটা শুনে তারপর কথা বলবে। কুয়াশা ভ্রুকুচকে অন্ধকারে শিশিরকে দেখার চেষ্টা করলো, কিন্তু সক্ষম হলো না। ভাবলো কি এমন কথা আছে যেমন ফর্মালিটি করছে। জিজ্ঞাসা করলো, কি কথা? শিশির দীর্ঘ শ্বাস টানলো আর ফেললো। এরপর কুয়াশাকে আরেকটু টেনে কাছে নিল। কুয়াশা প্রশ্ন ছাড়া নির্বিকার থাকলো। শিশির বলল, এই মাস থেকে আমার পরীক্ষা, জানিস তো? হ্যাঁ, 7 তারিখ থেকে। আর শেষ হবে এই ফেব্রুয়ারির শেষের দিকে, অর্থাৎ প্রায় 2 মাস ধরে হবে। কুয়াশা শিশিরের কথা ইতিবাচক ইঙ্গিত দিল, বলল, হ্যাঁ তো। শিশির কুয়াশাকে দেখার চেষ্টা করলো, কিন্তু সেও সক্ষম হলো না। তবুও কুয়াশা মুখের সামনে মুখ নিয়ে বলল, পরীক্ষা দেবার 1 মাসের মধ্যে ঢাকায় চলে যাব। সেখানে 2 বছর কিংবা একটু বেশি সময় থাকতে হবে, আবার কমও লাগতে পারে। শোনা মাত্র কুয়াশার বুকের মাঝে ধুক করে উঠল। কি বলে 2 বছর? কেন, মানে 2 বছর বাড়িতেই আসবে না? কুয়াশা বিস্মিত হয়ে প্রশ্ন করলো, 2 বছর কেন? আর 2 বছর লাগবে সেটা ঠিক আছে, এতে এইভাবে বলার কি আছে? শুনে শিশির স্মিত হাসলো। তা মলিন বলল, থাকতে পারবে 2 বছর আমাকে ছাড়া? এবার কুয়াশা চমকে উঠল। ধরফড়িয়ে উঠে বসলো। শিশিরও উঠল, উঠে 0 লাইট জ্বালালো। কুয়াশার দিকে তাকালো, মুচকি হাসলো। তারও তো একই সমস্যা। এই মেয়েকে ছাড়া একটা রাত পার করতে পারবে না, সেখানে এতগুলো দিন কি করে কাটাবে? যদিও 2 বছরও লাগতে পারে, আবার কমও লাগতে পারে, কিংবা বেশিও লাগতে পারে। আবার তার আসারও সুযোগ থাকবে অনেক, কিন্তু সে আসবে না, কারণ বারবার আসলে আর থাকতে পারবে না। একেবারে পড়াশোনা সব সম্পূর্ণ করেই ফিরবে। এই মেয়েটাকে ছাড়া তারও আর রাত দিন কাটে না। এছাড়া কখনো 2 দিনের জন্য না দেখে থাকেও নি। কুয়াশা প্রশ্ন করলো, তো তুমি কি বলতে চাইছো? 2 বছর আমি বাড়িতে আসতেও পারে কিনা জানি না, অতিরিক্ত চাপ থাকবে। এরপর যদি আসার সুযোগ পাই তো আসবো। কুয়াশা এবার ফুপিয়ে উঠল। শিশির যা ভেবেছিল তাই। এই আল্লাহ দিও তাকে ছাড়া থাকতে পারবে না। থেকেছে নাকি কখনো? নাকি সে সেই সুযোগ দিয়েছে? কুয়াশার বাহু ধরে টেনে নিয়ে আবারও শুয়ে পড়ল। লাইট জ্বালানো বন্ধ করলো। ভালো করে কম্বল টেনে জড়িয়ে নিল বউকে। বুকে মুখ গুজে ফুপিয়ে চলল বউ তার। বলল, খিদেই যাবি নাকি আমার কথাও শুনবি? কুয়াশা ফুপালো আরো কিছুক্ষণ। শিশির কিছু বলল না। বুক থেকে মুখ তুলে নিয়ে চোখ মুছিয়ে দিল। বলল, চুপ, কিচ্ছু করার নেই, যেতেই হবে আমাকে আমার স্বপ্ন পূরণের জন্য। কিছু পেতে গেলে একটু স্যাক্রিফাইস করতেই হয়, আমাকেও করতে হবে। তোকে কখনো একটানা 2 দিন না দেখে থাকেনি। ছোট থেকেই চোখের সামনে হাজার মারামারি করলেও কেউ কখনো মুখ ঘুরিয়ে একদিনের জন্য একে অপরকে না দেখে থাকেনি। সেখানে একটু কষ্ট হবে, তবে সেটাকে মানিয়ে নিতে হবে। আমি আসার চেষ্টা করব, তবে 2 বছরের চাপ থাকবে। LLM ভর্তি হতে হতে ক্লাস শুরু হয়ে যায়। কুয়াশা শুনে আবারও ফুপিয়ে উঠল। কথা তো ঠিক, একসাথে থাকলে মায়া ভালোবাসা কতটা বাড়ে। আর সেখানে তারা এখন স্বামী স্ত্রী, কি করে থাকবে একে অপরকে ছাড়া? ভালোবাসার মানুষটা দূরে গেলে কতটা কষ্ট হয়। যেখানে মন চায় সারাক্ষণ ভালোবাসার মানুষটির সঙ্গতে থাকতে, ক্ষণিকের জন্য দূরে গেলে বুকটা খাখা করে। সেখানে একের পর একটা দিন, একের পর একটা রাত কি করে কাটাবে? বিয়ের পর যে মেয়েটা একটা রাতের জন্য একা রাত কাটায়নি, সে কি করে থাকবে? শিশির বলল, চুপ, এখন আছি কয়েক মাস, এখন আমার কথাগুলো শোন। কুয়াশা ফুপানি কমালো।
তবে উত্তর করল না। শিশির বুঝে বলা ধরল, ভেবেছিলাম এলএলবি করে ইন্টার্নশিপ সহ বিসিএস দেবো, কিন্তু সেটা এখন করবো না। আমি এলএলএম কোর্সও করবো আগে। এলএলবি শেষ করেই ঢাকায় কোনো আইন অনুষদে বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম কোর্স করব। তারপর বিসিএস এর পরীক্ষা সহ আমাকে বার কাউন্সিলের সনদ গ্রহণ করতে হবে, সেটার জন্য পরীক্ষা দিতে হবে। বার কাউন্সিলের সনদ প্রাপ্তের জন্য আমাকে আবেদন করতে হবে। কুয়াশা কথাগুলো জানে, তবে আরেকটু ভালো করে বুঝতে কথার মাঝেই প্রশ্ন করল, এইসব শুনেছি, আমি এখনো এগুলো নিয়ে মাথা ঘামাইনি। ইন্টারের পড়াশোনায় ফোকাস করে যাচ্ছি, আর পরীক্ষা শেষ হলে এসব নিয়ে ঘাটবো। তবে এখন আমাকে একটু ভেঙে বলো তো তুমি। শিশির কুয়াশার প্রশ্ন পেয়ে বলা ধরল, বাংলাদেশের অ্যাডভোকেট হতে হলে যে কোনো সরকারি বেসরকারি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইন অনুষদে ভর্তি হতে হবে। এইচএসসির পরে হতে হবে, চাইলে আলাদাভাবে অনার্স করার পরেও আইন নিয়ে পড়ার সুযোগ আছে, সেটার ক্ষেত্র আলাদা। তোকে এইচএসসির পরেরটা বলি। তো এইচএসসি দিয়ে যদি বিশ্ববিদ্যালয় থেকে আইন পড়তে হয়, আগে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ভর্তির পর এলএলবি অর্থাৎ 4 বছর অনার্স কোর্স, চাইলে এলএলএম 1 বছর মাস্টার্স কোর্স করতে পারবি, পরেও করা যায়। এরপর স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রির পর তোকে সনদ গ্রহণ করতে হবে, তার জন্য পরীক্ষা দিতে হয়। সনদ হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ, সেখানে আবেদন করতে হবে। আবেদনের পর 6 মাস প্র্যাকটিস করতে হবে। সেটা করতে হলে কোনো সিনিয়র অ্যাডভোকেট যিনি কমপক্ষে 10 বছর নিয়মিত ওকালতি করেছেন এমন অ্যাডভোকেটের সাথে চুক্তি করতে হবে। সনদপ্রাপ্ত হতে গেলে বাংলাদেশ বার কাউন্সিলের অনুকূলে নির্ধারিত ফির ব্যাংক ড্রাফট বা পে অর্ডার প্রেরণের রসিদ, চুক্তিপত্র, এফিডেভিট ও ব্যাংক ড্রাফট বা পে অর্ডার প্রেরণের রসিদ বাংলাদেশ বার কাউন্সিলের সেক্রেটারি বরাবর পাঠানো লাগে। 6 মাসের প্র্যাকটিসিং শেষ করে কেস রিপোর্ট সাবমিশন করে বার কাউন্সিল পরীক্ষার জন্য ডাকে। সেখানে পরীক্ষা দিয়ে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা উত্তীর্ণ হতে হয়। বাংলাদেশ বার কাউন্সিলে সনদপ্রাপ্ত হলে অ্যাডভোকেট হিসেবে পেশা জীবন শুরু। তখন থেকে নিম্ন আদালতে কাজ করা যায়। সেখানে 2 বছর কাজ করে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে সনদ দেওয়ার যোগ্যতা হবে। সেখানে যোগ্যতা পেলে আবার 1 বছরের জন্য সিনিয়র অ্যাডভোকেটের সাথে প্র্যাকটিস করতে হবে। এরপর আবার বার কাউন্সিলের সনদ গ্রহণ করতে হয়, আর সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্টে আপিল বিভাগে প্র্যাকটিস করতে হয়। তোর যদি হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের বয়স 5 বছর হয় এবং হাইকোর্টের বিচারপতিরা যদি এই মর্মের স্বীকৃতি দেন যে